আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাজধানীকে 10টি জোনে ভাগ করে অপরাধ করছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা, এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার পর বিষয়টি আরও জোরালো হয়েছে। অভিযুক্ত ও স্বজনদের বক্তব্যে এর আভাস মিলেছে। শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে পুলিশ এমনটা বললেও অপরাধ বিজ্ঞানীর মতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতির কারণেই অপরাধ মাথা চাড়া দিচ্ছে। রাজনৈতিক আশকারা পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ধরনের অপরাধ দমনে রাষ্ট্রের বেগবান হওয়া জরুরি বলেও মত দেন অপরাধ বিশ্লেষক AR বাদলের রিপোর্ট। 2025 সালের 10 নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে মৃত্যু নিশ্চিত করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের। সর্বশেষ গত 28 এপ্রিল মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় একই স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। তার এই হত্যা আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে পিচ্চি হেলালের সাথে দ্বন্দ্বের কারণ বলে এজাহারে উল্লেখ করা হয়। 5 আগস্টের পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসে। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, খোরশেদ আলম ওরফে ফিরড্রোম রাসু অন্যতম। রাজধানীকে 10টি এলাকায় ভাগ করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা না পেলে নানাভাবে মিলে প্রাণনাশের হুমকি। আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। টিটন হত্যার পর সংশ্লিষ্টদের বক্তব্যে প্রকাশ পায় অস্থির আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত। পুলিশ বলছে শীর্ষ অপরাধীদের বিষয়ে তৎপর রয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসী অনেকেই দেশের বাইরে আছে, তো তাদের অবস্থান বা তাদের কার্যক্রমের উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখছে। তবে অপরাধ বিজ্ঞানীর মতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। আমরা কখনো শুনছি যে অপরাধীরা ঢাকাকে বেশ কিছু জোনে ভাগ করে নিয়েছেন, সবাই যার যার জোনের মধ্যে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন। তাতে তো স্পষ্ট মনে হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ঘাটতি আছে। পুলিশ জানায় সব তথ্যকে সামনে রেখেই কাজ করছেন তারা। অনেকেই জামিন পেয়ে বের হয়ে এসে তারা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে রাষ্ট্রীয় পদক্ষেপে এমন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী। অপরাধ মুক্ত সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, রাষ্ট্রকে আরও বেশি বেগবান হওয়া প্রয়োজন। AR বাদল, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে থামছেই না মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপট। মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনায় সীমান্তে এখন চরম আতঙ্ক। গত 30 এপ্রিল অপহৃত 7 জেলের পরিবারে চলছে শোকের মাতম। টেকনাফ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। গত 30 এপ্রিল নাফ নদীতে জীবিকার তাগিদে জাল ফেলতে গিয়ে আর ঘরে ফেরেননি 7 জন মানুষ। নাফ নদীর যে নীল জল একসময় জেলেদের স্বপ্ন বুনত, আজ সেখানে কেবলই হাহাকার। মাছ ধরতে গিয়ে একের পর এক অপহরণের ছায়া গ্রাস করছে সীমান্ত জনপদকে। রূপালী জলের মায়া কাটিয়ে নাফ নদী এখন সাধারণ জেলেদের কাছে এক আতঙ্ক। স্থানীয়রা জানায় মাছ ধরে ফেরার পথে ওপার থেকে ধাওয়া করে আরাকান আর্মি। পরিবার ও স্বজনদের দাবি আরাকান আর্মির হাতেই বন্দী আছে 7 জেলে। হঠাৎ করে 2টা স্টিপুট এই মায়ানমার থেকে ডাহাইতের মতো করে 10-15টা নৌকাকে দাওয়া করে ওদেরকে দইরা ওই নাফ নদীতে যেগুলো আমাদের জাল আসিল, অন্য 10-15টা লোকের যে জাল আসিল ওই জালগুলো সবগুলো ঠাইনা মাছ সহ জাল সহ ওরা নিয়ে গেছে। যেমন বিন্যাস উড়ি মাছ চাইতে গিয়ে গেল, মাছ চাইতে যাই মাছ মারি আর বলে আইজার গই তৈলে বর্মার মবে আইয়ারে দরিয়ারে বলে লগিয়ে গেল।
পরিসংখ্যান বলছে গত 11 মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে প্রায় 328 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির হস্তক্ষেপে 189 জন ফিরলেও এখনও বন্দী আছে 190 জন বাংলাদেশি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা যারা সীমান্ত রক্ষাকারী বাহিনী আছি তাদেরকে অবহিত করেছি এবং তাদেরকে ফেরত আনার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনে তাদেরকে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। থানা পুলিশ অবগত আছে। নাফ নদী কি আবার তার পুরনো নিরাপত্তা ফিরে পাবে, নাকি আরাকান আর্মির আতঙ্কেই কাটবে জেলেদের দিনরাত? এ প্রশ্ন এখন গোটা জনপদের। লিওন আজাদ, RTV। শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওড় অঞ্চলের চাষিরা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওড় অঞ্চলের পাকা ধান। শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওড়ে পাকা ধান পানির নিচে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। গতকাল রবিবার রোদের দেখা মিলল, আজ সোমবার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষক। এদিকে আজ থেকে আরও 3 দিন আরও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে তোলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ। দর্শক, এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, কি পরিমাণ ধান এখনো পানিতে তলিয়ে আছে? এছাড়া সংকট সমাধানে কৃষি বিভাগ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। কিছু বোঝা শোনা যায় না, অর্ধেক শোনা যায়। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ঢলের কারণে। বৃষ্টিপাত গতকালকে হয়নি, আকাশে রোদের দেখা মিলেছিল, কিন্তু আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কৃষকরা জানিয়েছেন যে বেশ কয়েকদিন পর গতকাল রোদ থাকায় কৃষকরা ধান কাটা, মাড়াই, শুকানোর চেষ্টা করেছিলেন। তবে আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কৃষকরা আবার দুর্ভোগে পড়েছেন। হাওরের পানিও বাড়ছে, নদীর পানিও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও 3 দিন সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, যার কারণে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পেতে পারে, আগাম বন্যার আশঙ্কা রয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, কৃষি বিভাগ ধান কাটার জন্য কৃষকদেরকে অনুরোধ করছেন, কিন্তু হাওরে পর্যাপ্ত শ্রমিক নেই, শ্রমিক সংকট রয়েছে। পানিতে ধান পানিতে নিমজ্জিত থাকা, হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না। শ্রমিক সংকটের পাশাপাশি হারভেস্টারের সংকট রয়েছে, নৌকার সংকট রয়েছে। কৃষকরা ইচ্ছা করলে আসলে হাওর থেকে ধান তুলতে পারছেন না। অন্যদিকে যেসব ধান হাওর থেকে তুলে কলায় রেখেছেন সেগুলো চারা গজিয়ে নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে। তো কৃষকদের আসলে সহসায় স্বস্তি দেখা মিলছে না, যদিও গতকালকে একটু রোদ ছিল, কিন্তু আজকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কৃষকরা যারা জানিয়েছেন যে আরও অন্তত 10 থেকে 15 দিন যদি সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলত, তাহলে সহজে ধান কাটা, মাড়াই, শুকানো যেত। আজকে আমরা কথা বলেছিলাম জেলা কৃষি অধিদপ্তরের সাথে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা জানিয়েছেন যে সুনামগঞ্জে গতকাল সন্ধ্যা পর্যন্ত 1,21,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। আর কৃষক এবং কৃষকরা দাবি করেছেন আরও পর্যাপ্ত ধান হাওরে রয়েছে। কৃষি বিভাগের দাবি যে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 21,000 হেক্টর জমি জলাবদ্ধতা শিকার হয়েছেন। তবে কৃষকদের দাবি এবং কৃষক সংগঠনের দাবি যে অন্তত 1/3 ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। শ্রমিক সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না। ফারিয়া, এই ছিল সুনামগঞ্জ থেকে নদ নদীর পানির খবর এবং হাওরের ফসল কাটা সর্বশেষ। বিন্দু, আপনাকে ধন্যবাদ।
এদিকে বন্যার আগাম পানি থেকে কৃষকের ফসল রক্ষায় সিরাজগঞ্জের রাউতারায় নির্মিত হচ্ছে অস্থায়ী রিং বাঁধ। এই বাঁধ নির্মাণের ফলে রক্ষা পাবে সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৯টি উপজেলার প্রায় ৭২,০০০ হেক্টর জমির ধান। তাই বর্ষা মৌসুমের আগেই বাঁধটির কাজ শেষ করার দাবি স্থানীয় কৃষকদের। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। উপজেলার রাউতারায় আগাম বন্যার হাত থেকে কৃষকের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করছে ১২৫০ মিটার দীর্ঘ স্বল্প উচ্চতার এ অস্থায়ী রিং বাঁধ। বালি দিয়ে নির্মিত বাঁধটি মূলত চলন বিলের ৯টি উপজেলার বিশাল ফসলের মাঠের ধান রক্ষা পাবে। স্থানীয় কৃষকরা বলছেন, এই বাঁধ না থাকলে আগাম বন্যার পানিতে মাঠের পাকা ধান মুহূর্তেই তলিয়ে যেত। তাই বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। আমাদের ধরেন যে ধান তোলা যাইতো, গরুগুনি আমরা খাওয়ার পারতাম না। আগে অসুবিধা ছিল দাদা, গরু যে এই বাঁধ না থেকে গরু বাছুর খাইতে পারে নাই, আমরা ধান জমাতে পারি নাই। এই বাঁধ না দিলে আমাদের কৃষকের হাজার হাজার একর সম্পত্তি সব পানিতে ডুবে যাবে, আর ডুবে গেলে কৃষক মারা যাবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির অন্তত ৮০% ধান পাকলেই তা দ্রুত কেটে ফেলার পরামর্শ দিলেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। এই বাঁধটার ফলে আমরা আশা করি যে সাদাতপুর সহ আশেপাশের কয়েকটি উপজেলার ধান পানি থেকে এটা রক্ষা পাবে এবং কৃষক ভাইয়েরা তাদের এই যে সোনার ফসল তারা নির্বিঘ্নে করে তুলতে সক্ষম হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধটি সময় মতো নির্মাণ শেষ হলে এই অঞ্চলের কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারবেন। এই বাঁধটি দেওয়া হয় মূলত পাবনা এবং সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার ৭২,০০০ হেক্টর জমির ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের এবছরের কাজ প্রায় শেষের দিকে। আমরা আশা করছি এবছর আগাম বন্যার হাত থেকে ফসলগুলো সহজে রক্ষা করতে পারবো। ২,৪৭,০০,০০০ টাকা ব্যয় বাঁধ নির্মাণের ফলে সিরাজগঞ্জ ও পাবনায় প্রায় ৭২,০০০ হেক্টর জমির ধান আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে। আবরার মাহি, RTV। কার হাতে যাচ্ছে পশ্চিমবঙ্গ? ক্ষমতার দখল কি ধরে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি ১.৫ দশক পর ফের পরিবর্তন দেখবে রাজ্যবাসী? ২৩ জেলার ৭৭টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তায় চলছে ভোট গণনা। শুরুতেই পোস্টাল ব্যালট গণনা করা হলেও সবার নজর এখন মূল ফলাফলের দিকে, যা দুপুর ১২টার মধ্যেই স্পষ্ট করে দেবে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের মসনদ কার দখলে থাকছে। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন, নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির উত্থান, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে ভবানীপুর সহ হেভিওয়েট আসনগুলোর জয় পরাজয়ের গতি প্রকৃতি জানতে দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে গোটা উপমহাদেশকে। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফল জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, সর্বশেষ ফলাফলে কোন দল এগিয়ে রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে যেটা ভারতীয় সময় সকাল ৮টা থেকে গণনা শুরু হলো, এখনো পর্যন্ত যেটা প্রাথমিক ট্রেন্ড, যে তামিলনাড়ুতে এগিয়ে রয়েছে ডিএমকে, অসমে এগিয়ে রয়েছে বিজেপি এবং কেরালায় এগিয়ে রয়েছে ইউডিএফ এবং এনআরসি এবং অসমে বিজেপি, এবং পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যেটা প্রাথমিক ট্রেন্ড পোস্টাল ব্যালটের পরে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পোস্টাল ব্যালটের গণনা প্রায় শেষ। শুরুতে কিছু প্রযুক্তিগত সমস্যা হলেও স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তর নির্দেশে সব সমস্যা কিন্তু মিটিয়ে ফেলা গেছে। এই মুহূর্তে যেটা সর্বশেষ আপডেট, ভবানীপুর কেন্দ্র, পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যের ৭৭টি স্ট্রং রুমে কিন্তু এই ভোট গণনার কাজ চলছে। ১৬৩ জন কাউন্টিং অবজারভার যেমন রয়েছেন, ৭৭ জন রয়েছেন পুলিশ অবজারভার। তো শুরুতে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে বেলা ১২:৩০ ১টার পর থেকে কিন্তু একটা প্রাথমিক ট্রেন্ড, যে প্রাথমিক ট্রেন্ড পোস্টাল ব্যালটের পরে বোঝা যাচ্ছে তামিলনাড়ুতে যেমন ডিএমকে, কেরালায় এনআরসি, অসমে বিজেপি এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এগিয়ে। তো সেই ফলাফলের পরিস্থিতিটা কিন্তু দিনের শেষে অর্থাৎ বেলা ১২টা থেকে ১টার পরে কিন্তু একটা মোটামুটি
ছবি খুঁজে পাওয়া যাবে। কিন্তু এটা বলে রাখা দরকার, ক্ষমতায় প্রত্যাবর্তন হোক বা পরিবর্তন যাই হোক, বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছে, জনমত সমীক্ষার উপরে গিয়ে যে যারাই ক্ষমতায় আসুক, বিরোধীরা কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। এটাই কিন্তু ছিল আজকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট। আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হচ্ছে আরও 2 জন। ভোর 5:15টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পুলিশ জানায়, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত এবং 2 জন আহত হন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কুড়িগ্রামের উলিপুর রাজারহাট সড়কে অপরিকল্পিত 2টি সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি সেতুই সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বাড়িয়েছে জনদুর্ভোগ। ভুল নকশার কারণে বন্ধ হয়ে গেছে একটি বাড়ির চলাচলের রাস্তা। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। কুড়িগ্রামের উলিপুর রাজারহাট সড়কের সরফদি এবং মৌলভীপাড়া নামক স্থানে 2টি সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পূর্বের কালভার্ট ভেঙে বানানো হয়েছে এই ব্রিজগুলো। তবে স্থানীয়রা বলছেন, আশপাশে জনবসতি গড়ে ওঠায় পানি প্রবাহের পথ সংকুচিত হয়ে পড়েছে। সেখানে নতুন করে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ছিল না। 2টির বদলে একটি সেতু নির্মাণ করলেও অসুবিধা হতো না চলাচলে। এলাকাবাসীর অভিযোগ, সঠিক নকশায় প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বের হবার পথ বন্ধ হয়ে গেছে একটি বসত বাড়ির। সরকার কোটি টাকা খরচ করে যে বাড়িটা ব্রিজটা বানাইছে, এই সাইডেও পানি যাওয়ার মতন রাস্তা নেই, এই সাইডেও পানি যাওয়ার মতন রাস্তা নেই। 100-150 গজের মধ্যে এই 2টি ব্রিজ দেওয়ার কোনো মানে তো হল না। পানিও যাওয়ার পারে না, পানি যায় না কোনো না, এই ব্রিজটা দিছে, দেওয়ার পরে আমার চলাচল রাস্তা বন্ধ করছে, অন্যায় ভাবে ওরা দিছে। এই যে আমার রাস্তা নাই, আমি রাস্তার জন্য ব্যবস্থা আমার করে দিবে। কার ক্ষমতা আছে, কে কে করতে পারে? কিছু করতে পারবে না, আমরা ভেঙে দিব, এইভাবে আমাদেরকে হুমকি দেয়। ব্রিজের পানিতে ঘর ভাঙি দিয়ে যাইবে। উলিপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার বলছেন, বিষয়টি সমাধান না হলে ভবিষ্যতে বিপাকে পড়বে পরিবারটি। ড্রেনেজের ব্যবস্থাটা না করলে সমস্যা হবে, অথবা আপনার গাইড ওয়াল দিয়ে জিনিসটাকে প্রোটেকশন দিতে হবে, নাহলে কিন্তু ওই ব্রিজের সাথে যাদের বাড়ি আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কোনো সমস্যা চিহ্নিত হলে তা সমাধান করা হবে। পুরাতন ব্রিজের যে কালভার্টগুলো ছিল সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল, সেগুলোকেই আমরা রিপ্লেস করেছি মাত্র। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি আমরা সমাধানের চেষ্টা করব। তদন্ত সাপেক্ষে দুর্নীতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আব্দুল হামিদ, RTV। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলা চতরা থেকে ধাপের হাট পর্যন্ত সড়কটি। সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত আর খানাখন্দের। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকরা। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। রংপুরের পীরগঞ্জ উপজেলা চতরা থেকে ধাপের হাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। এ পথ ধরেই প্রতিদিন বিভাগীয় শহরসহ আশপাশের এলাকায় যাতায়াত করেন হাজারো মানুষ। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে সড়কটিতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দের। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, এতে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। বছরের পর বছর ধরে এমন ভোগান্তিতে অতিষ্ঠ স্থানীয়রা। এই রাস্তাটা যে কেন বারবার খারাপ হওয়া আর কিভাবে যে রাস্তার কাজটা করে এটাই আমরা বুঝি না। দুর্ঘটনাও হয়, অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির অ্যাক্সেল ভাঙে, কি জানে রাস্তার কারণে, ভাঙা মাছার কারণে। এখন তো কিছু না কোয়াটোয়া ফালে অন্তর না কিছু না যানবাহন করে পারে না, তো গাড়ি তো উল্টে পারে, বহু গাড়ি গড়ে নামাজ চলে। দীর্ঘদিনেও সড়কটি মেরামত না হওয়ার কারণ হিসেবে বরাদ্দ না পাওয়াকে দুষলেন উপজেলা প্রকৌশলী। এটা আমরা গত অর্থ বছরেই
এস্টিমেট আমরা প্রেরণ করেছিলাম, কিন্তু বরাদ্দের সংকলন না হয় এটা আমরা কাজটা করতে পারিনি। এই আগামী অর্থ বছরে এই রাস্তাটা আমরা মেরামত করে দেব। জনদুর্ভোগ কমাতে দ্রুত চতরা ধাপেরহাট সড়কটি সংস্কার করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী 6 মে থেকে পুনরায় চালু হচ্ছে। এর ফলে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘদিনের অচল অবস্থার অবসান ঘটবে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিককরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এই অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।